আজকের গল্প প্রতিবাদী ভালোবাসা। কলমে পার্থ প্রতিম গুহনিয়োগী। প্রতিবারের প্রাক নির্বাচন পদ্ধতির বিধিসম্মত সতর্কীকরণের কারণে গত রাতে বিবেককে বেধড়ক পিটিয়েছে পুলিশ। তাই আজ ক্যাম্পাস একদম ঠান্ডা, কেউ তার রুম থেকে বের হচ্ছে না। তবে তার মানে এই নয় যে ছেলেরা হাতে হাত রেখে বসে আছে। ওরা নিজেদের ভেতরে মিটিং ঠিকই করে চলেছে। এদিকে গণতন্ত্র রক্ষা সংগ্রাম কমিটি তার সভা ডেকেছে। যেতে হবে বিপ্লবকে। আজকাল বহ্নিকে একদম সময় দিতে পারছে না সে। তাই বহ্নির মন খারাপ। কড়া ভাষায় বিপ্লবকে বলতে লাগলো, তোমাকে এসব মিটিং মিছিলে যেতে হবে না। দেখোনি তোমার ওই প্রাণের বন্ধুকে পুলিশ কিভাবে পেটালো। আমি নিজেই তার অবস্থা দেখেছি। ওর অবস্থা খুবই করুণ। তোমার যদি কিছু হয়ে যায় তাহলে আমার কি হবে? বিপ্লব বহ্নিকে শান্তভাবে পড়ল, তুমি দুশ্চিন্তা করো না, আমার কিচ্ছু হবে না। তুমি প্রার্থনা করো যেন আমরা দেশে এই গণতন্ত্রের দাবি অর্জন করতে পারি। এই বলে বিপ্লব তড়িৎ গতিতে লাইব্রেরি থেকে মিটিং রুমে চলে গেল। বিপ্লব কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আর বহ্নি বিশ্ববিদ্যালয়ের পাশেই অবস্থিত মেডিকেল কলেজের। বহ্নির বাবা একজন খুব প্রভাবশালী ব্যক্তি। সরকারের বহু প্রকল্পের সাথে তিনি যুক্ত। কিন্তু তার মেয়ে বহ্নি এ ব্যাপারে বাবার পক্ষে নেই। কারণ মানুষের যদি ব্যক্তিগত গণতান্ত্রিক অধিকার রক্ষিত না হয়, তাহলে কি এই সেবামূলক প্রকল্পগুলো শুধুই কি শক্তিমান শাসকের দয়ার দান? কিন্তু বিপ্লবের সঙ্গে তার প্রেম সেই প্রথম দেখা থেকে। তবে বহ্নির বাবার ছড়ানো ছিটানো গুপ্তচরদের জন্য তাদের এই প্রেম জমে না। তার উপর বিপ্লব যোগ দিয়েছে গণতন্ত্র রক্ষার আন্দোলনে। বিপ্লব অবশ্য শুরু থেকেই অন্যায় অবিচার বিরোধী, সুস্থ গণতন্ত্রের পক্ষে। বিবেক নামের ছেলেটাকে অহতুক পিটিয়েছে দেশেরই পুলিশ। রাস্তায় নেমে গণতন্ত্র রক্ষার কথা বলে চিৎকার করাটাই কাল হলো তার। দেশটার যে ভবিষ্যৎ কি হবে তা ভগবান জানে। সরকার তো সাফ বলে দিয়েছেন, এই দেশে কোনো রকম বিশৃঙ্খলা, কর্মদিবস নষ্ট কোনোভাবেই বরদাস্ত করা হবে না। এটা সংখ্যাগরিষ্ঠ মানুষের রায়ে নির্বাচিত সরকার। আবার এটাও বলেছেন যে দেশে অস্থিরতা বন্ধ করে সুস্থির পরিস্থিতি রক্ষার ব্যাপারে যে বা যারা বিরোধিতা করবে তাদের কঠোর হাতে দমন করা হবে। যার যা ইচ্ছে সেভাবে দেশ চলতে পারে না, কিছু শৃঙ্খলা বজায় রাখতে হবে। বহ্নি কাল রাতের কথাগুলো ভাবছে। বহ্নির বাবা বাসায় রাতের খাবার খাওয়ার সময় মার সঙ্গে গল্প করছিলেন। যা সবই শুনছে বহ্নি। সরকারের শান্তিরক্ষকদের আদেশ দিয়েছেন গণতন্ত্র আন্দোলনকারীরা যদি বাড়াবাড়ি করে তাহলে গুলি চালাতে। দু একটা লাশ পড়লে আন্দোলন এমনিতেই ঠান্ডা হয়ে যাবে। বহ্নির কানে এই কথাগুলো যেতে ভয়ে কেঁপে উঠল। বিপ্লবের যদি কিছু হয়ে যায়? সে তো বিপ্লবকে অনেক ভালোবাসে। তাই সে নিজের মনেই সিদ্ধান্ত নিল, যে করেই হোক বিপ্লবকে এই আন্দোলন থেকে দূরে রাখবে। আজ দেশের শান্তিরক্ষক তো সরকারের গোলাম হয়ে গেছে। বহ্নির মন কেন যেন বলছে এবার খুব রক্তক্ষয় হবে। যত দিন যাচ্ছে ততই প্রতিবাদী হয়ে উঠছে গণতন্ত্র রক্ষার আন্দোলন। এর মধ্যেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে নিয়ে গেছে সরকারের পুলিশ। বাবার আদেশ, ঘর থেকে বেরোতে পারবে না বহ্নি। গণতন্ত্র রক্ষার আন্দোলনকারীদের রুখতে সরকার 144 ধারা জারি করেছে। কেউ যেন সমাবেশ করতে না পারে। কি করবে বহ্নি? কিভাবে আটকাবে বিপ্লবকে? দিন রাত এই চিন্তায় পড়ে গেল সে। আন্দোলন জোরদার হচ্ছে। আজ তার সাথে দেখা হলো বিপ্লবের। বেশ কয়েকদিন হলো বিপ্লবের সঙ্গে দেখা নেই বহ্নির। মেডিকেলের কিছু মেধাবী ছাত্রদেরও পুলিশ ক্যাম্পাস থেকে আটক করেছে, তারা আন্দোলনে সাহায্য করছিল বলে। তারপরও কলকাতা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সভা সমাবেশ চলছে। মাঝে মাঝে পুলিশ কাঁদানো গ্যাস ছুঁড়ে ছত্রভঙ্গ করে দিলেও ছাত্ররা পুনরায় আন্দোলনে নামছে। বহ্নির বাবা তার জরুরি কাজে বাইরে গেলে এই সুযোগে চুপিসারে সে বাসার বাইরে এলো। যে করেই হোক বিপ্লবের সঙ্গে দেখা করতেই হবে।
অনেক খোঁজাখুঁজির পর কয়েকজনের সাহায্যে অবশেষে বিপ্লবের সঙ্গে দেখা হলো। বিপ্লবকে লোকসমাগম থেকে আড়ালে এনে বন্যি বুকে জড়িয়ে নিল। অশ্রু সজল চোখে বন্যি বিপ্লবকে বলতে লাগলো, গণতন্ত্র রক্ষার আন্দোলনের এই সভা সমাবেশ ও মিছিলে তুমি যেও না। আমি বাবার কাছে শুনেছি পুলিশ তোমাদের ওপর গুলি চালাবে। বিপ্লব বলে উঠল, যাই হোক না কেন, আমরা আর পিছোতে পারবো না। আমি আমার অন্য ভাইদের সঙ্গে আগামীকাল রাজপথে মিছিলে যাব এই কারফিউ ভেঙে। এই দেশ আমার মাতৃভূমি। আজ আমাদের প্রকাশ্যে সব রকম গণতান্ত্রিক অধিকার খর্ব করা হচ্ছে। এভাবে চলতে থাকলে আমাদের ব্যক্তি শাসনের দাস হয়ে থাকতে হবে। বন্যি বলল, আমি অত সব বুঝি না। আমি এইটুকু জানি যে আমি তোমায় ভালোবাসি। তোমাকে ছাড়া আমি অস্তিত্বহীন। তুমি এই আন্দোলনে যাবে না, এটাই আমার শেষ সিদ্ধান্ত। বিপ্লব বন্যির কাছে ক্ষমা চেয়ে বলল, আমি এটা পারবো না। আমরা যদি একে একে সবাই পিছিয়ে যাই তাহলে অন্যায়ের প্রতিবাদ করবে কে? অধিকার আদায়ের লড়াই করবে কে? না বন্যি, ক্ষমা করো আমায়। এই বলে বিপ্লব সেখান থেকে চলে গেল। আর বন্যি কান্না ভরা চোখ নিয়ে সেখানেই দাঁড়িয়ে রইল। বিপ্লব ও অন্য সভায় একযোগ হয়ে জড়ো হয়েছে। কিছু রাজনৈতিক নেতাকর্মীরাও আগামীকাল সকালে বিশ্ববিদ্যালয়ের বাইরে মিছিলে যোগ দেবেন। সারা রাত ধরে অসংখ্য প্ল্যাকার্ড, ব্যানার, ফেস্টুন বানানো হলো। তাতে লেখা হলো, আমরা আমাদের গণতান্ত্রিক অধিকার চাই। বন্যির জন্য খারাপ লাগছে বিপ্লবের, কিন্তু বর্তমানে যে পরিস্থিতি, কিছু করার নেই। সময় মতো সব বুঝিয়ে ঠিকঠাক করে নেবে বিপ্লব। নয়নকে অনেক ভালোবাসে সে, তাই এত চিন্তা করে তার। সকাল হলো। আজ সেই বহু প্রতীক্ষিত দিন। গাছে কৃষ্ণচূড়া ফুটেছে। ক্যাম্পাসের একটি গাছে চোখ পড়তেই বন্যির কথা মনে পড়ে গেল বিপ্লবের। কৃষ্ণচূড়া ফুল খুব পছন্দ করে সে। অবশেষে সবই ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড নিয়ে গণতন্ত্রের অধিকার রক্ষার লড়াইয়ে স্লোগান দিয়ে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ত্যাগ করে রাজপথে উঠল। স্লোগানে স্লোগানে প্রকম্পিত হলো চারপাশ। 144 ধারা ভঙ্গ করে মিছিল অগ্রসর হতে লাগলো ধর্মতলার দিকে। মিছিলের পেছনের সারিতে রয়েছে বিপ্লব। হঠাৎ কেন জানি না বিপ্লবের মনে হলো বন্যি আছে তার আশেপাশে। ঠিক হলো তাই। বন্যির হাতেও তখন সুস্থ গণতান্ত্রিক অধিকার চায় ব্যানার। বিপ্লব বন্যিকে দেখে খুশি হলো। হালকা মুচকি হেসে তারা দুজনেই একসঙ্গে স্লোগান দিতে লাগলো। হঠাৎ করে গুলির শব্দ, ছোটাছুটি পড়ে গেল মুহূর্তেই। প্রথম সারিতে যারা ছিল সবাই গুলিবিদ্ধ হয়েছে। তাৎক্ষণিক শহীদ হলেন কয়েকজন। চিৎকার, চেঁচামেচি আর গুলির শব্দে আকাশ ভারী হয়ে উঠল নিমেষের মধ্যে। বিপ্লবের এক বন্ধু বিপ্লবকে তার হাত ধরে সজোরে টেনে নিয়ে যেতে লাগলো। চল পালা, পুলিশ গুলি চালাচ্ছে, অনেকেই মারা গেছে। বিপ্লব তখন বন্যিকে খুঁজছিল। আচমকা বিপ্লবের চোখে পড়ল রাজপথে পড়ে থাকা বন্যির রক্তমাখা লাশের দিকে। আর মুহূর্তেই স্তব্ধ হয়ে গেল সে। মনে হতে লাগলো, এবার একলা পথে আমি, আর শূন্য ঘরে ফেরা। ঘরটা হলো মিছে, তাই আবার হারিয়ে যাওয়া। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন এরকম নতুন গল্প পাওয়ার জন্য। ধন্যবাদ।